ঢাকা মেডিকেলে কিছুই চলছে না ঠিকমতো, পদে পদে দুর্নীতি আর হয়রানি। ঘন্টা বসে আছি, ডাক্তারের কোনো খবরই নেই। সুস্থ রোগী আরো অসুস্থ হচ্ছে। চিল্লাপাল্লা করার পরে এখন বাসাতে ফোন করে ডক্টর আনছি। রমজানের প্রথম দিনে পাল্টে গেছে ঢাকার চিত্র, জমজমাট ইফতার বাজার। বিচার বিভাগ দখলে নিতে চাইছে সরকার, অভিযোগ নজরুলের। বিচার ব্যবস্থা স্বাধীন বলেই সাজা হচ্ছে দলীয় এমপিদের, বললেন ওবায়দুল। সরিয়ে নেওয়া ভাস্কর্য, সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে পুনর্স্থাপন, আটক 4 জনের জামিন। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অসুস্থ হয়ে পড়েছে ঢাকা মেডিকেল, কোনো কিছুই আর ঠিকঠাক চলছে না। যখন যা হবার কথা তখন তা হচ্ছে না, বরং যা ঘটা নয় সেটাই ঘটছে প্রতিদিন। দেশের সবচেয়ে বড় এই জেনারেল হাসপাতালের নিজেরই এখন দরকার সুচিকিৎসা। সেই লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যাদের, কিছুই যেন তাদের চোখে পড়ছে না। হাজারো রোগী আর তাদের স্বজনদের আহাজারে মিলিয়ে যাচ্ছে শূন্যতায়। নিউজ 24 অনুসন্ধানে দেখা গেছে, নিয়মিত ডাক্তার না থাকা, শিফট শেষ হবার আগেই অধিকাংশ নার্স কর্মকর্তা কর্মচারীর চলে যাওয়া এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের ঘটনা। রোগীর সেবায় অবহেলা আর দালালদের দৌরাত্ম যেন কোনো সুস্থ মানুষকেও করে তোলে অসুস্থ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এখানে রোগীদের সাথে সব সময়ের সহাবস্থান মশা আর তেলাপোকার। পদে পদে দুর্নীতি আর হয়রানির কোনো প্রতিকার নেই। অবশ্য এত সবের মাঝেও প্রতিদিন এখানে চিকিৎসা নিচ্ছেন গ্রামগঞ্জ থেকে ছুটে আসা কয়েক হাজার গরিব অসহায় মানুষ। তাদের যে যাওয়ার আর কোনো জায়গা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে ইব্রাহিম খলিল আজনবীর ক্যামেরায় তালুকদার বিপ্লবের ধারাবাহিক রিপোর্ট, অসুস্থ ঢাকা মেডিকেল কলেজ। আজ প্রথম পর্ব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট শয্যা সংখ্যা 2600টি, কিন্তু এখানে প্রতিদিনই রোগী ভর্তি হতে আসে 3000-এরও বেশি। 3.5 থেকে 4000 রোগীর চিকিৎসা হয় বহির্বিভাগে, অস্ত্রোপচার হয় 150 থেকে 200 রোগীর। মেডিকেল সূত্রে জানানো হয়, বার্ন ইউনিট ছাড়া শুধু ঢাকা মেডিকেলে প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, নার্স থেকে চতুর্থ শ্রেণীর মোট পদ সংখ্যা 3929 জন। বর্তমানে আছে 3464 জন। 800 শয্যার জনবল দিয়ে বিপুল সংখ্যক রোগীর সেবার দাবি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। জনবল অনুযায়ী স্থাপন দিতে পারি হলো 800কে, ঠিক আছে, কিন্তু আমার প্রশাসনিক অনুদান আছে 2600, রোগী থাকছে 3600। এমন দাবির বাস্তবতা খুঁজতেই নিউজ 24 অনুসন্ধান চালায় হাসপাতালের বহির্বিভাগে। ডাক্তার দেখাতে আসা রোগী ও তাদের স্বজনদের এই অপেক্ষা। ভোর 6টা থেকেই এই লাইন। সকাল 8টায় ডাক্তার আসার কথা থাকলেও 10টার ঘরে ঘড়ির কাঁটা। খালি পড়ে আছে একের পর এক ডাক্তারদের চেম্বার। 1 ঘন্টা বসে আছি, ডাক্তারের কোনো খবরই নেই। সুস্থ রোগী আরো অসুস্থ হচ্ছে। লাইনে দাঁড়াতে দাঁড়াতে একবারে ক্লান্ত হয়ে গেছি। আমি ডায়াবেটিসের রোগী। সার্জারি ও মেডিসিন ওয়ার্ডে পা রাখলেই নানামুখী অভিযোগ বাড়তে থাকে। এমন একটা ডাক্তার আসেনি আজ পর্যন্ত। আজকে 3টে দিন হয়ে যায়, রুগীটা আসছে না মারা গেছে না কি, কোনো খবর নেই। কালকে সারাত্র ডক্টর পাইনি, আর এখন পর্যন্ত ডক্টর পাইনি। যখন এখন চিল্লাপাল্লা করার পরে এখন বাসাতে ফোন করে ডক্টর আনছি। ইন্টারনেটের দিয়ে বিকেল ও রাতের শিফট চালানোর অভিযোগ স্বীকার করেন নার্সরা। কাজে আমাদের দিক থেকে ঘাটতি যেরকম আমরা রাখতেছি না, সেরকম ডক্টরদের ক্ষেত্রেও একটা জিনিস, ওদের লোক কম থাকলে যদি কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে বেশি কোনো কিছু সাপোর্ট দরকার, সেক্ষেত্রে অনকল ডক্টর অথবা অন্যভাবে ম্যানেজ করে। এছাড়া রাতে তীব্র নার্স সংকটে ভোগেন রোগীরা। আবার দিনের শিফট শেষ না হতেই রোগী বসিয়ে সিটি স্ক্যান টেকনিশিয়ানদের চলে যাওয়ার প্রমাণও মিলে। রিপোর্ট নেওয়ার পরে এই জায়গায় আসতে বলছে, এই জায়গায় এসে আধা ঘন্টা ধরে বসে রয়েছি। এই জায়গায় কিন্তু অনেক হয়রানি লাগে। জনবল সংকটের কারণে সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনা এবং হাসপাতালের রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালের পরিচালক প্রশাসনের এমন দাবি মেনে নিলেও
কর্তব্য ফাঁকি এবং দায়িত্ব পালনকালীন সময়ে রোগীদের সাথে অশোভন আচরণ মেনে নিতে পারছেন না রোগীর স্বজনেরা। তারুণ্যের বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার জানাবো ইফতার বাজারের খবর। সিয়াম সাধনার মাস মাহে রমজানের প্রথম দিনে জমজমাট রাজধানীর ঐতিহ্যবাহী চকের ইফতার বাজার। বাহারি সব ইফতারের আইটেম নিয়ে দুপুর থেকে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ভেজাল প্রতিরোধের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বাজার পরিদর্শন করেন, হুঁশিয়ারি দেন অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে। এরপরও ইফতারের দাম এবং মান নিয়ে শঙ্কামুক্ত নন ক্রেতারা। রামিম হাসানের রিপোর্ট। পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। কথিত আছে সেই মুঘলদের সময় থেকেই নাকি রমজানে এখানে বসে ইফতার বাজার। রাস্তার মাঝেই হরেক রকমের খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারা আসেন নগরীর বিভিন্ন জায়গা থেকে। দেখতে আকর্ষণীয় হলেও এগুলোর দাম এবং মান নিয়ে অনেক ক্ষেত্রেই প্রশ্ন থাকে ক্রেতাদের। এখানে সব জিনিস একটু ভালো পাওয়া যায়, আর এখানে যেটা পাওয়া যায় এটা সব জায়গায় পাওয়া যায় না। তো কেমন যে বাপের যে বলে একটা কি বলে এটা, তারপরে যেমন খাসি বিভিন্ন আইটেম যেমন এখানে আছে, এটা সব জায়গায় নাই। আমি আজকে 40 বছর যাবত এইখানে এই জায়গার মধ্যেই, এই লতিফ প্লাজার সামনে। আমি ছোট থেকে বড় হয়ে গেছি। আমার দাদার পরে বাবার পরে এখন আমি আছি, আমার পরে আবার ছেলেরা আসবে। আমাদের বড় বড় পোলা আছে, খাসির লেগ আছে, ফ্রাই আছে, সাসলিক আছে, বিফ চিকেন সব আছে আমার কাছে, কম বেশি আইটেম টুকটাক সব আছে। খাবারের মান যদি বলেন না আগের মতো ওই রকম নাই, তারপরেও কিন্তু খারাপ না। খাবারের মান নিয়ে যেতে এটা তো স্বাভাবিক, একটু 19-20 হবেই, কিন্তু ঐতিহ্যটা আমরা বজায় রাখছি, যে এই চকবাজারের ঐতিহ্যটাই। খাবারের দাম এবং মান পর্যবেক্ষণের জন্য সশরীরে বাজার পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের মেয়র। জানান ঐতিহ্যবাহী এই বাজারের ইফতারের মান বাড়াতে আগামী বছর থেকে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। মোটামুটিভাবে মানসম্মত পাওয়া গেছে। যদি কোথাও কোনো ভেজাল থাকে আমাদের টিম কাজ করবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এবছর আমরা তাদের নাম, ঠিকানা, তাদের যোগাযোগ সমস্ত কিছু নিয়ে রাখব। আগামী বছর রমজানের শুরুতে তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যাতে তারা তাদের খাদ্যদ্রব্যের মান নিশ্চিত করতে সক্ষম হন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে যান চলাচল বন্ধ করে চকবাজারের এই এলাকায় শুরু হয় ইফতার কেনাবেচা, যা চলে পুরো রমজান জুড়েই। রামিম হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে মাসব্যাপী ইফতার আয়োজন, যেখানে পাওয়া যাচ্ছে পুরান ঢাকার রকমারি সব ইফতার সামগ্রী। পুরান ঢাকার প্রসিদ্ধ কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, নানা রকম কাবাব, লুচি, মাংস ভুনা সহ মুখরোচক সব খাবার স্থান পেয়েছে এই মেলায়। পাশাপাশি রয়েছে সতেজ ফলের জুস সহ নানা রকম মিষ্টান্ন। ক্রেতা দর্শনার্থীরা বলছেন পুরান ঢাকার প্রসিদ্ধ প্রায় সব ইফতারই এখানে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। বিক্রেতারাও সন্তোষ প্রকাশ করেন বিক্রি বার্তা নিয়ে। আস্ত লেগের কাচ্চি আছে, হ্যাঁ, তারপর সপ্তাহে একটা প্যাকেজ আছে আমাদের, মাটন কাচ্চি আছে, কালাভুনা আছে, চিকেন মোরগ পোলাও আছে, আস্ত মোরগের মোরগ কাচ্চি আছে, তারপর রয়্যালের হালিম আছে, বাদামের শরবত আছে। পুরান ঢাকা থেকে বানানো আছে, আর আমাদের এখানেও কিছু বানানো হচ্ছে। আর পুরানো ঢাকার ঐতিহ্যবাহী জিনিস কিনতে আসছে, ভালো লাগছে। মানসম্মত মনে হচ্ছে, তবে ইফতারের অ্যারেঞ্জমেন্ট এখানে ব্যাপক আকারে। নিত্যপণ্যের বাজারও একই চিত্র। ছোলা, চিনি, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম বেশ চড়া। এতে সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতারা বলছেন তাদেরও কিনতে হচ্ছে বেশি দামে। বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা। সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে না হতে রাজধানী সহ সারা দেশে লাগামহীনভাবে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তাদের শঙ্কা, হুট করেই না আরও বেড়ে যায় পণ্যের দাম। চাল, ডাল, তোল সব কিছু, চিনি, ছোলা সব কিছুর দাম বেশি। ছোলার দাম তো 15 টাকা করে পার কেজিতে পারলো। বাজার ঘুরলাম তো সব জিনিসের দাম বেশি করছে, তো আপনি নেন চলে যান। অনেকেই বলছেন নজরদারির অভাব আর অসাধু ব্যবসায়ীদের জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সারা পৃথিবীতে অন্যান্য জায়গায় আমরা যা শুনি যে রোজার মাসে সাধারণ লোকদেরকে সস্তায় দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে উল্টা হয়। তারা মনে করে কি রোজা আসলেই মনে হয় মানুষের অনেক কিছুই খাবে, ব্যবসা, এটা ব্যবসার ভিত্তিতে তারা এটা করতেছে, এটা কিন্তু তাদের আসলে করা উচিত না। সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই যে রমজান মাসের জন্য জানি বাজারটা কন্ট্রোলে রাখতে পারে। তবে বিক্রেতারা জানালেন বেশি দামে কিনতে হচ্ছে বলেই প্রভাব পড়ছে বাজারে। ছোলার দাম, লবণের দাম, চালের দাম, এই তিনটাই বাড়তি বেশি। 78 টাকা কিনা পরে 80 টাকা ছোলা বিক্রি করি। বাজারে একইতে 50 টাকা বেশি,
আর সব ছাই কোয়ালিটি বলতে এটা আছে 950 টাকা। 60 টাকা ছিল, সেটা এক লাফে পার বস্তাতে 300 টাকা 350 টাকার মতো বাড়ছে 50 কেজি। এই অবস্থায় রমজানে বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে কোনো আইনি বাধা থাকল না। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 22 মে আপিলের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে বিএনপি চেয়ারপারসন সহ 16 জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরে এ মামলা বাতিলের আবেদন করেন খালেদা জিয়া। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কাজ চলছে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে। এই মামলাটি খারিজ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে হাইকোর্টের রায় বহাল থাকলো। বিচারিক আদালতে বেগম খালেদা জিয়ার দুর্নীতির এই মামলা চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। যদি এখানে আমাদের আপিল ডিসমিস করেছে, আমরা নিম্ন আদালতে যাব, চার্জ ফ্রেম হচ্ছে, চার্জ ফ্রেম এগেনস্টে ওখানে আমরা এই যে অব্যাহতি দেওয়ার জন্য দরখাস্ত দেবো। আশা করি আমরা ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া আমরা অব্যাহতি পাবে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা নবী উল্লাহ খান নবী ও তানভীর আদেল খান বাবুর গ্রেপ্তার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে একথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার করে সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপির নেতাকর্মীদেরকে যত বেশি গ্রেপ্তার করা হবে, এই সরকারের পতন তত তাড়াতাড়ি হবে। তিনি আরও বলেন, প্রতিটি স্বৈরাচার সরকারের শেষ ইচ্ছা থাকে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা। এই সরকারও তাই করছে, কিন্তু বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে। দেশনেত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করুন। যখন যেমন নির্দেশ আসবে, আপনাদের মহানগরীর শক্তিশালী কমিটি করা হয়েছে। পরীক্ষিত সংগ্রামী নেতারা আজকে আপনাদের দায়িত্বে আছেন। তারা যখন যেভাবে বলবেন সেভাবে আন্দোলনের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের সরকার কায়েমের জন্য লড়াই সংগ্রামের কোনো বিকল্প নাই। এখন হাওয়া ভবন নয়, দেশ পরিচালনা করছে শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী নির্বাচিত সরকার, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মামলা প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নানান অজুহাতে বিচার ব্যবস্থাকে এড়িয়ে যেতে চাইছেন তিনি। এখন আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন বলেই কেবল খালেদা জিয়াই নয়, আওয়ামী লীগের অনেক নেতা ও এমপিদেরও পুরনো মামলা সাজা হচ্ছে। রোজার শুরুতেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা তা দেখতে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক পরিদর্শনে যান ওবায়দুল কাদের। এখন আর কোনো হাওয়া ভবন বাংলাদেশ চালায় না। এখন শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচিত একটা শক্তিশালী সরকার দেশ চালাচ্ছে। তো বেগম জিয়ার মামলা স্বাধীন বিচার ব্যবস্থায় প্রক্রিয়া, যদি তিনি তার মামলা চলবে, এটা যদি প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দেওয়া, সেখানে আমাদের কি করার আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিশ্ববিদ্যালয়ের 42 শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুসাফিজুর রহমান এই আদেশ দেন। এর আগে সাভার থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটক রাখার আবেদন করে। তবে আসামি পক্ষের আইনজীবী আদালতের জামিন চেয়ে শুনানি করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এদিকে প্রশাসনের নির্দেশের পর সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে আবাসিক শিক্ষার্থীরা। শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বাড়িতে যাইতে হবে এত তাড়াতাড়ি এরকম কারোর ভাবনা নেই। অনেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, সামনে বিসিএস এর পিলি পরীক্ষা, অনেকের হচ্ছে সামনে জব পরীক্ষা, এবং অনেক ডিপার্টমেন্টের অলরেডি ঘোষিত হয়েছে, মানে যখন এই 10 দিন পরে হল খুলবে তখন থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে, তারা ওইভাবেই প্রিপেয়ার। সংযোগে পড়ে যাব, মানে আমাদের পরীক্ষাটা এখন ফাইনাল হওয়ার কথা, সেটা হচ্ছে পরবর্তীতে হবে। এতে হচ্ছে আমাদের আর কি বের হইতে একটু দেরি হবে। আগামী 4 তারিখ থেকে আমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন আমরা দোটানায় আছি। ব্যাগ নিয়ে এখন কোথায় থাকবো? সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি এনএক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার মাঝরাতে এটি পুনঃস্থাপন করা হয়।
তবে এতে ভাস্কর্যটি গুরুত্ব হারাবে বলে মনে করেন এর স্থপতি মৃণাল হক। বিস্তারিত রিশাদ হাসানের কাছে। শনিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয় ন্যায় বিচারের প্রতীক নারী ভাস্কর্যটি, যা গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। স্থপতি মৃণাল হক জানান, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তেই পুনঃস্থাপন করা হয় নারী ভাস্কর্যটিকে। আজকে সকালে আমাকে জানানো হয় যে ভাস্কর্যটি অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে বসানোর ব্যাপারে। পরে সন্ধ্যের দিকে এসে কাজ শুরু করে মোটামুটি বসানো শেষের পথে। তবে তার উপস্থিতিতে ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হলেও স্থান পরিবর্তন করায় ভাস্কর্যটি তার গুরুত্ব হারিয়েছে বলেও জানান তিনি। আগে ছিল 100%, এখন থাকবে 10% বা 5%। ওনারা কাজ করবে না, ওনারা পিকাসোর সমালোচনা করবে, জয়নুল আবেদিনের দোষ ধরবে, বড় বড় আর্টিস্টদের দোষ ধরবে, আমার দোষ ধরবে, কারণ আমি কাজ করি। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে ভাস্কর্যটিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরানোর সময় বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া 4 জনকে জামিন দিয়েছেন আদালত। পুলিশের করা হত্যা চেষ্টা ও সরকারি কাজে বাধার মামলায় জামিন শুনানি শেষে মহানগর হাকিম AKM ওয়াহিদুদ্দিন সিদ্দিকী এই আদেশ দেন। 4 জন হলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর। এদিকে রবিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে 150 জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায় প্রগতিশীল ছাত্র জোট। মিছিলটি বৃষ্টি উপেক্ষা করে মধুর ক্যান্টিন থেকে শুরু করে অপরাজেয় বাংলা হয়ে আবার মধুর ক্যান্টিনে ফিরে আসে। এর আগে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আলাদা আলাদাভাবে মিছিল বের করে। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এবার মমতাজ হারবালের সৌজন্যে ঈদবাজার আপডেট। রমজানের শুরুতেই শপিং মলগুলোতে শুরু হয় ঈদের কেনাকাটা, আর ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে দেশীয় ফ্যাশন হাউসগুলোর রং বেরঙের পোশাক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার দেশীয় ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে তাদের নতুন সব ঈদ কালেকশন। রাজধানীর বসুন্ধরা শপিং মলের দেশি দশ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কোনা। ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে দেশীয় ফ্যাশন হাউসগুলো বরাবরই সচেষ্ট। এবার রোজার শুরুতেই বর্ণিল ঈদ পোশাকের সম্ভার নিয়ে সেজেছে রাজধানীর বসুন্ধরা শপিং মলের দেশি দশ। ফ্যাশন প্রিয়দের চাহিদার কথা মাথায় রেখে বছর জুড়ে পরিকল্পনার ঈদ কালেকশনে এসেছে দারুণ সব ডিজাইনের পোশাক। তবে এবার ফ্যাশনের সাথে গরমের বিষয়টিও মাথায় রেখেছেন দেশীয় ডিজাইনাররা। এবার ঈদে যেহেতু গরম, তো এবার ঈদে আমরা যেটা করছি যে সুতির উপর বেশি প্রাধান্য দিচ্ছি। তাছাড়া এক্সক্লুসিভের ভিতরে হাফ সিল্ক, মসলিন এগুলো বেশি করা হচ্ছে। কটনের মধ্যে এবং লিলিয়ান কটনের মধ্যে প্রোডাক্টগুলো বেশি করা হয়েছে, আর সিল্ক বা একটু খাদি কাপড় এই টাইমের কালেকশনগুলো একটু কমের মধ্যে রাখা হয়েছে। কাস্টমারদের চাহিদা হচ্ছে মেয়েদের ড্রেসের উপরে, তো ওরা প্রথম দিকে কেনাকাটা করে, তো এই জন্য মেয়েদের সালোয়ার কামিজ আর কুর্তি, যেটা সিঙ্গেল কুর্তি, এগুলাই বেশি চলতেছে। যারা ভিড় পছন্দ করেন না বা ভিড়ে কেনাকাটা করতে পারেন না, তারা আগেভাগেই ঈদ কেনাকাটা সারছেন। একেবারে শেষের দিকে যেটা দেখা যায় প্রচণ্ড ভিড়, তার মধ্যে গরম রোজা সব কিছু মিলিয়ে স্বস্তিভাবে কেনাকাটাটা করা যায়, এই জন্য একেবারে প্রথমে চলে আসে। এই দেশীয় ফ্যাশন হাউসগুলোতেই মূলত ভালো দেশে মানে সুতির, যেটা আমরা মূলত চাই গরমের মধ্যে, ঈদের মধ্যে আরামদায়ক যেটা হবে। সবসময় চাই যে দেশীয় ঐতিহ্যটাকে ধরে রাখি। দিন যত গড়াবে ক্রেতা সমাগম ততই বাড়বে বলে আশা বিক্রেতাদের। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের রিপোর্ট জেনে নিচ্ছি বিরতি, ফিরব শিগগিরই, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সম্মেলনে যোগ দিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 29 মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসছেন।
স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের ভিয়েনা সফরকে ঘিরে প্রবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন ছাড়াও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া আওয়ামী লীগের সংবর্ধনা ও অস্ট্রিয়ান চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আরও জানাচ্ছেন তানজির মেহেদি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্মেলনে যোগ দিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে 29 মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা ভিয়েনায় পৌঁছাতে শুরু করেছেন। প্রবাসী বাঙালিরা চায় অন্তত উনি দেখুক, আমাদের মুখচ্ছবি বলে দিবে যে ওনার প্রতি আমরা কত কৃতজ্ঞ। ওনার জন্য আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই দারুণভাবে অপেক্ষা আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে আমি ইতালি থেকে আমার সপরিবারের 2 দিন আগেই আমি ভিয়েনাতে চলে আসছি। 29 মে বিকেলে স্থানীয় সময় 6টায় গ্র্যান্ড হোটেল ভিয়েনার বলরুমে ভিয়েনায় প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে অস্ট্রিয়া আওয়ামী লীগ। বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় তথা আওয়ামী লীগকে পুনরায় আমরা আবারও ক্ষমতায় দেখতে চাই। যদি চেইন অফ কমান্ড সবাই ফলো করেন তাহলে নেতৃত্বের কোন্দল থাকারই কথা নয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার 60 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও অস্ট্রেলিয়ান চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অংশ নেবেন প্রেসিডেন্ট হাউসে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ডক্টর আলেকজান্ডার ফান ডার বেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 1993 সালে সবশেষ বিরোধী দলীয় নেতা হিসেবে ভিয়েনা সফরে এসেছিলেন শেখ হাসিনা। এবার স্বাধীনতার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে ভিয়েনা সফরে আসছেন তিনি। তার সময়ে হয়েছে অস্ট্রিয়ায় বাংলাদেশি দূতাবাস। আর এই সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন অস্ট্রিয়াবাসী বাঙালিরা। তানজির মেহেদি, নিউজ 24, ভিয়েনা, অস্ট্রিয়া। মেহেরপুরে শক্তিশালী ইলেকট্রিক ডিভাইস যুক্ত বোমা নিষ্ক্রিয়ের কাজ স্থগিত করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। সোমবার আবারও এই কার্যক্রম শুরু হবে। এর আগে রবিবার দুপুরে খুলনা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয় দল রায়পুর গ্রামে গিয়ে বোমাটির পরীক্ষা নিরীক্ষা শুরু করে। প্রাথমিক পরীক্ষা শেষে বোমাটি উদ্ধার করে ফাঁকা মাঠে নিয়ে এটি নিষ্ক্রিয় করা হবে বলে জানান বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রধান DAD গোলাম মোস্তফা। শনিবার রাত 10:30টার দিকে সদর উপজেলার রায়পুর গ্রামে সড়কের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়। মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। স্থানীয়রা জানায় রবিবার বেলা 2:30টার দিকে কাটাখালী চকে 10 থেকে 12 জন শ্রমিক ধান কাটার সময় এই বজ্রপাত হয়। এতে সেখানে মৃত্যু হয় আব্দুল বারেক ও আবু তাহের নামে 2 জনের, আহত হয় 6 জন। আহতদের মানিকগঞ্জ 250 শয্যা হাসপাতালে আনা হলে সেখানে মারা যায় আসলাম নামে আরও 1 জন। আহত ফজলু মিয়া ও আমের আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে রাজবাড়ীতে বজ্রপাতে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এবার জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অর্থমন্ত্রীর 15% ভ্যাটের বিষয়ে অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, পরোক্ষ নয় প্রত্যক্ষ ভ্যাট দিলে দেশের বৈষম্য কমবে। তিনি ধনীদের কাছ থেকে রাজস্ব আদায়ের ব্যাপারেও গুরুত্ব দেন। রবিবার বিকেলে ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে প্রাক বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবুল বারাকাত বলেন, অর্থনীতি সমিতি বড় বাজেটে বিশ্বাসী। তারা 9,14,789 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এছাড়াও শিল্প খাতে বাজেট বাড়ানোর পরামর্শ দেন তিনি। সরকারের রাজস্ব আহরণে অন্যতম প্রধান হচ্ছে কর, শুল্ক ইত্যাদি ইত্যাদি। আমরা প্রত্যক্ষ কর বাড়ানোর পক্ষে, পরোক্ষ কর আমরা পরোক্ষ করের পক্ষে না। নতুন ভ্যাট আইনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না, সরকার এমন হিসেবকে ভুল ব্যাখ্যা বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। তার মতে ভ্যাট কার্যকর হলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তা পণ্যমূল্য বাড়াবে।
জনগণকে স্বস্তি দিতে তাই ভ্যাট হার 10% ঘরে রাখার পরামর্শ তাঁর। রবিবার সকালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাজেট বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিইএফ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। এছাড়া কর্মসংস্থান বাড়াতে এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে মির্জা আজিজুল ইসলাম বলেন, এই খাতের দিকে বিশেষ নজর দিতে হবে। ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর এক এক সময় এক এক রকম মন্তব্যেরও সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। যদিও আমি ভ্যাট দিচ্ছি না, অন্যরা ভ্যাট দিচ্ছে, সুতরাং ওটার দাম বাড়ছে, তো তখন আমি চিন্তা করবো, বা আমি হয়তো ওই জিনিসগুলো কিনি, কাজেই আমার খরচ বেড়ে যাচ্ছে ওইগুলো কেনার জন্য, সুতরাং আমি তখন আমার পণ্যের দাম বাড়াবো। তবে এটা ওই যে সিম্প্যাথেটিক প্রাইস ইনক্রিজের একটা বিষয় আছে এখানে। তো ভ্যাট হবে অথচ দাম একেবারে বাড়বে না, তাহলে তো আমি মনে করি আমাদের পাবলিক ফাইন্যান্সের কোর্স অ্যাবলিশ করে দেওয়া উচিত। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি। ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। শ্রীলঙ্কায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 126 জনে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ঘরহারা মানুষের সংখ্যা প্রায় 5 লাখ, নিখোঁজের সংখ্যা শতাধিক। বিস্তারিত জানছেন সাবরিনা মুমতাজ। গেল সপ্তাহের শেষ দিক থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন বর্ষায় শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমাঞ্চল তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালুতারা জেলা। 553 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে সেখানে। নদী ভাঙনের আশঙ্কায় সেখানকার অধিবাসীদেরকে বাড়ি ছেড়ে নিরাপদ অবস্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সাভারাগামুয়া প্রদেশেও বৃষ্টিপাতের পরিমাণ ছিল 488.2 মিলিমিটার। এসব এলাকার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সামরিক বাহিনী নৌকা ও হেলিকপ্টারে করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলকে বেগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পুলিশ জানিয়েছে খাদ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর আগে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানায় কলম্বো প্রশাসন। ভারতের পক্ষ থেকে প্রথম দফায় ত্রাণ পাঠানো হয়েছে, আরও সাহায্য পাঠানো হবে বলে জানিয়েছে মোদি প্রশাসন। এর আগে 2003 সালের বন্যায় 250 মানুষের প্রাণহানি হয়, ধসে যায় 10,000 ঘরবাড়ি। সাবরিনা মুমতাজ, নিউজ 24। প্যারিস জলবায়ু চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট না হলেও সমর্থন পুনর্ব্যক্ত করেছে G7 এর বাকি 6 সদস্য রাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্যারিস চুক্তি অনুমোদনের এখনও সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। সঞ্জিদা ইসলামের প্রতিবেদন। প্যারিস জলবায়ু চুক্তির প্রতি শনিবার নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে শিল্পোন্নত 7 দেশের জোট G7 এর 6টি সদস্য রাষ্ট্র। তবে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি তার এ সংক্রান্ত নীতি পুনর্মূল্যায়ন করছে। ট্রাম্প বলেছেন, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে স্বাক্ষরিত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র অনুমোদন দেবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ট্রাম্পের মনোভাবকে মাথায় রেখেই জলবায়ু চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে G7ভুক্ত বাকি 6 দেশের নেতারা। শনিবার টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্যারিস চুক্তি নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো শুক্রবার G7 সম্মেলনে অংশ নিয়ে শনিবার দেশে ফিরেছেন ট্রাম্প। তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলছেন, বিরোধী অবস্থান সত্ত্বেও এই চুক্তিটি টিকে যাবে। শরণার্থী ইস্যুতে বড় ধরনের পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন গুতেরেস। একই আহ্বান জানিয়ে জলবায়ু চুক্তির প্রতি সমর্থন জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও নতুন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
জলবায়ু চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ছাড়াও শরণার্থী সমস্যা নিয়ে আফ্রিকান রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন G7 নেতারা। ইতালির সিসিলির তাওরমিনাতে চলমান G7 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে তিউনিসিয়া, কেনিয়া, ইথিওপিয়া, নাইজার এবং নাইজেরিয়ার নেতারা যোগ দেবেন। এদিকে ইতালির তাওরমিনাতে G7 সম্মেলনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি G7 রাষ্ট্রগুলো সাধারণ মানুষের চাহিদা ও অবস্থানের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হচ্ছে। বিক্ষোভ হয়েছে ইতালির আরও কয়েকটি শহরে। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সানজিদা ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা মেডিকেলে কিছুই চলছে না ঠিকমতো, পদে পদে দুর্নীতি আর হয়রানি। ঘন্টা ধরে বসে আছি, ডাক্তারের কোনো খবরই নেই। সুস্থ রোগী আরো অসুস্থ হতেছে। চিল্লাপাল্লা করার পরে এখন বাসাতে ফোন করে ডাক্তার আনছে। রমজানের প্রথম দিনেই পাল্টে গেছে ঢাকার চিত্র, জমজমাট ইফতার বাজার। বিচার বিভাগ দখলে নিতে চাইছে সরকার, অভিযোগ নজরুলের। বিচার ব্যবস্থা স্বাধীন বলে সাজা হচ্ছে দলীয় এমপিদেরও, বললেন ওবায়দুল কাদের। সরিয়ে নেওয়া ভাস্কর্য সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে পুনর্স্থাপন, আটক 4 জনের জামিন। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন নিউজ 24 স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।